9th মার্চ এই দিনটা আমার কাছে খুব স্পেশাল দিন ব্যক্তিগতভাবে, তার কারণ 9th মার্চ আমার জন্মদিন। কিন্তু আজকে যে গিফটটা পেলাম আমি ভারতবাসী হিসাবে, এবং গোটা ভারত আজকে যে গিফটটা পেলো ভারতীয় ক্রিকেট দলের কাছ থেকে, সেটা আমার মনে হয় আমি তো ভুলতে পারবো না, ভারতবাসীও দীর্ঘদিন ভুলতে পারবে না। আজকে 11 বছর পর ইন্ডিয়া 50 ওভারে আইসিসি ট্রফি জিতলো। 2013-র পর ইন্ডিয়া চ্যাম্পিয়ন্স ট্রফি জিতলো আজকের দিনে। এই সব কিছু নিয়ে আলোচনা করব আজকের এপিসোডটা ইন্টারেস্টিং হবে। সবাই শেষ অবধি দেখতে থাকুন। আপনারা দেখছেন মাইকন স্পোর্টসের ইউটিউব চ্যানেল। তো আফটার 11 ইয়ার্স, যেরকম বললাম, 2013-র পর আমরা আবার কোনো একটা 50 ওভার আইসিসি ট্রফি জিতলাম, আইসিসি টুর্নামেন্ট জিতলাম। এবং কতগুলো কথা বলতেই হচ্ছে, অনেক কথা বলার আছে, কারণ এই শোটা মানে এই আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে আমি খুব একটা বেশি শো আমরা করতে পারিনি, একটু ব্যস্ত ছিলাম ব্যক্তিগত কাজের জন্যে। ফার্স্ট অফ অল টিম ইন্ডিয়াকে কংগ্রাচুলেশনস, এবং থ্যাংক ইউ তার সাথে সাথে বলতে হবে যে আজকে একটা বিশেষ দিন উপহার দেওয়ার জন্য ভারতীয় ক্রিকেটের তরফ থেকে তো বটেই, এবং ভারতবাসী হিসাবে ডেফিনেটলি ভীষণ আনন্দের একটা দিন আজকে। ঠিক কী হলো আমরা যদি একটু দেখি প্রথম থেকে, তাহলে আমরা বুঝতে পারবো এই ট্রফিটা কেমন গেল। প্রথমত ইন্ডিয়া আনবিটেন 2025-এর চ্যাম্পিয়ন্স ট্রফি, একটাও ম্যাচ না হেরে ইন্ডিয়া সেমিফাইনাল, ফাইনাল এবং আজকে চ্যাম্পিয়ন। আজকে ইন্ডিয়া ভার্সেস নিউজিল্যান্ড গেমটা নিয়ে খুব ডিটেলে জানি না কি বলবো, কারণ আজকে সত্যি ভেতর থেকে একটু আনন্দ আছে। তো সুতরাং মানে ইন্ডিয়ার ব্যাপারে তো খুব কিছু আজকে বলার নেই, তবে ছোট ছোট কিছু কথা একটু নিশ্চয়ই বলবো আজকে। যদি আমি একটু অ্যানালিটিক্যাল হই, তাহলে বলতে হবে যে দুটো দলই খুব ভালো বোলিং করেছে। ইন্ডিয়াও খুব ভালো বোলিং করেছে এবং নিউজিল্যান্ডও ভীষণ ভালো বোলিং করেছে। ম্যাচটা কিন্তু মোটেই একতরফা হয়নি, যদিও যা রান হয়েছিল 251, তাতে কোথাও একটা মনে হচ্ছিল যে হয়তো ম্যাচটা, যেরকম আমরা আগে দেখছিলাম সেমিফাইনালের ক্ষেত্রে বা আগের ক্ষেত্রে, মোটামুটি 47-48 ওভারের মধ্যে ম্যাচটা শেষ হয়ে যাবে, সেরকম কিন্তু ম্যাচটা হয়নি। যদিও মোটামুটি মানে লাস্ট 2 ওভার বাকি থাকতেই ম্যাচটা শেষ হয়েছে, কিন্তু ম্যাচটা কিন্তু যথেষ্ট টান ছিল। রেগুলার ইন্টারভেলে উইকেট পড়তে শুরু করেছিল, কারণ 104 ফর 1 ছিলাম আমরা ইন্ডিয়া যখন ব্যাট করছিল। রোহিত শর্মা দুর্দান্ত শুরুটা করেছিল, তার সঙ্গে শুভমান গিল যথার্থ সাপোর্ট দিয়েছে। কিন্তু শুভমান গিলের আউট হয়ে যাওয়ার পরে এবং বিরাট কোহলি 1 রান, খুব সম্ভবত, আমি এক্স্যাক্টলি রানটা এখন মনে করতে পারছি না, বিরাট কোহলি প্রায় সঙ্গে সঙ্গে আউট হয়ে যাওয়ার পরে কিন্তু টিম যথেষ্ট চাপে ছিল। এবং তারপর যদি আমরা দেখি রোহিত শর্মাও আউট হয় এবং শ্রেয়াস আইয়ার, আজকে বলতেই হবে শ্রেয়াস আইয়ার ধীরে ধীরে কিন্তু বিরাট কোহলির যে ইম্প্যাক্ট ইনিংসটা বিরাট কোহলি খেলে এসেছে লাস্ট 10-12 বছর ধরে, এবং যে অ্যাকচুয়ালি যে 50 ওভারের জন্য বা 50 ওভারের ম্যাচে আমরা যে বিরাট কোহলিকে দেখে অভ্যস্ত, যে অ্যাঙ্কার ইনিংস খেলা, শ্রেয়াস আইয়ারের মধ্যে কিন্তু সেই জায়গাটা ভীষণভাবে দেখা যাচ্ছে। সেই জায়গাটা নেওয়ার জন্য শ্রেয়াস আইয়ার দারুণ ভালো খেলেছে, বলার কোনো কথা নেই। তার সাথে সাথে রাহুল, তার সাথে অক্ষর প্যাটেল, প্রত্যেকে কিন্তু যথেষ্ট ভালো খেলেছে। কিন্তু আমি যেটা বললাম যে দু দলই বোলিং খুব ভালো করেছে। নিউজিল্যান্ডের ক্ষেত্রেও যদি আমরা দেখি, যদিও ইন্ডিয়ার ক্ষেত্রে 4জন জেনুইন স্পিনার ছিল, তারা যেভাবে বল করেছে, আমি ইন্ডিয়ার বোলিংয়ে আসছি, বাট নিউজিল্যান্ডের যে বোলাররা ছিল তারা কিন্তু খুব রেগুলার বোলার নয়। মানে গ্লেন ফিলিপস, মাইকেল ব্রেসওয়েল যদিও রেগুলার বোলিং করে, রচিন রবীন্দ্রা, এরা কিন্তু খুব রেগুলার বোলার নয়, পার্ট টাইম বোলার এরা। একমাত্র মিচেল স্যান্টনার বাদ দিয়ে কিন্তু কেউই খুব একটা রেগুলার বোলার ছিল না। কিন্তু যেভাবে ইন্ডিয়াকে আটকেছে কারণ ইন্ডিয়ার ব্যাটিংয়ে ডেপথ আছে, এটা আমরা সবাই জানি, যেভাবে ব্যাটিংকে আটকেছে, চোখ করেছে, একটা সময় কিন্তু রান মানে প্রায় বলা যেতে পারে প্রায় 180 বলে 160 এরম একটা রান ছিল। সেই জায়গা থেকে ধীরে ধীরে ম্যাচটাকে একদম, যাকে বলে যে একদম লাস্ট অবধি আনা, একদম এজে অবধি আনা। এবং একটা সময় যেমন হচ্ছিল যে 90 রান বাকি 88 বলে কি 86 বলে, মানে বলটা কমে গেছিল, রানটা বেড়ে যাচ্ছিল। এইভাবে কন্টিনিউয়াসলি যদি আমরা দেখতে থাকি, মানে একটা যে ক্যাট অ্যান্ড মাউস খেলা হয়েছে, কিন্তু যে চেসটা কিন্তু ক্যাট অ্যান্ড মাউস চেস হয়েছে। মানে কখনোই কিন্তু মানে মনে হচ্ছিল না যে না ইন্ডিয়া ভীষণ একতরফা জিতছে, ইন্ডিয়ার একটা কেকওয়াক হচ্ছে, দারুণ খেলছে, এরমটা কিন্তু মনে হয়নি। যেটার জন্য নিউজিল্যান্ডের বোলারসদের কৃতিত্ব দিতেই হবে। এবং তার সাথে সাথে যেটা হয়েছে, দু তরফেই যেটা হয়েছে আমি দেখলাম, সেটা হচ্ছে ফিল্ডিং কিন্তু খুব একটা ভালো হয়নি। গ্রাউন্ড ফিল্ডিং ইজ গুড, বাট ক্যাচিং যদি আমরা দেখি, ইন্ডিয়ার ক্ষেত্রেও ক্যাচ ড্রপ হয়েছে। এবং
শ্রেয়াস আইয়ারের একটা খুব ইম্পর্টেন্ট মুহূর্তে যেখানে কাইল জেমিসন যে ক্যাচটা ফেলেছে সেটা কিন্তু মানে খুব ইম্প্যাক্ট ফেলেছে বলে মানে ডেফিনেটলি এখন তো মনেই হচ্ছে নিউজিল্যান্ড নিশ্চয়ই এটা বাড়িতে এখন গিয়ে ড্রেসিং রুমে ভাববে যে ওই ক্যাচটা যদি না ফেলতো তাহলে হয়তো ম্যাচের রেজাল্ট অন্যরকম হলেও হতে পারতো। সেম অ্যাজ ইন্ডিয়ার ক্যাচিং, শ্রেয়াস আইয়ারও একটা ক্যাচ ড্রপ করেছে, মোহাম্মদ শামিও একটা ক্যাচ ড্রপ করেছে, যদিও ক্যাচটা ডিফিকাল্ট ছিল। ইন্ডিয়ার ফিল্ডিংও খুব ভালো হয়নি, কিন্তু ইন্ডিয়ার বোলিং ইজ ভেরি গুড। শুরুতে নিউজিল্যান্ডও যথেষ্ট ভালো শুরুটা করেছিল, কিন্তু যেই মুহূর্তেই স্পিনার চলে আসে তখন কিন্তু রানটা আটকে যায়। এইখানে আমি একটা জিনিস বলবো, সেটা হচ্ছে নিউজিল্যান্ডের স্পিনাররা কিন্তু, যেটা বললাম যে খুব তারা হয়তো খুব দক্ষ সেই অর্থে না, কাগজে কলমে না, কিন্তু নিউজিল্যান্ডের স্পিনাররাও কিন্তু যথেষ্ট ভালো বোলিং করেছে। নিউজিল্যান্ডের স্পিনারদের এই জায়গাটা কিন্তু মাথায় আমাদের রাখতেই হবে। এবং যেটা বললাম যে ইন্ডিয়া স্পিনাররা ভীষণ ভালো বল করেছে। রোহিত শর্মার আমি একটা জিনিস ডেফিনেটলি বলবো, অ্যাজ আর ক্যাপ্টেন রোহিত শর্মা কিন্তু এই পুরো টুর্নামেন্টে থার্ড ম্যাচ থেকে বরুণ চক্রবর্তী খেলা শুরু করেছে, তার আগের থেকে 3টে স্পিনার খেলছিল, খুব ভালোভাবে না স্পিনারদের ইউজ করেছে। এবং আমার কাছে যদি এই টুর্নামেন্টের কোনো একটা মানে ক্যাপ্টেন্সির দিক থেকে আমি যদি কোনো একটা স্পেশাল পয়েন্ট বা মানে বলতে হয় কোনো একটা ট্যাকটিক্যাল পয়েন্ট বলতে হয়, তা কিন্তু দি মোস্ট ট্যাকটিক্যাল ক্যাপ্টেন কিন্তু রোহিত শর্মা অ্যাজ পার দ্য স্পিনার্স দে হ্যাভ ইউজড। তো এই জায়গাটা কিন্তু রোহিত শর্মা দারুণভাবে ইউজ করেছে। এবং এই যে টুর্নামেন্টটা আজকে ইন্ডিয়া জিতলো, এর পেছনে কিন্তু রোহিত শর্মার ক্যাপ্টেন্সি কিন্তু ভীষণভাবে ম্যাটার করবে। হয়তো কাগজে কলমে রোহিত শর্মার রান যদি দেখা যায় হয়তো খুব বেশি রান নেই, যদিও রোহিত শর্মা আজকে খুব ভালো খেলছিল, 100 অ্যাপ্রোচ করছিল, কিন্তু একটা দারুণ বল করেছে মিচেল স্যান্টনার, বলটা বাইরে বেরিয়ে গেছে, ও স্টেপ আউট করেছে, বেরিয়ে চলে গেছে। মিচেল স্যান্টনার বোলিংটা দারুণ করেছে। কিন্তু আজকে আমি বলবো মানে ওভারঅল যদি আমরা দেখি এই মানে এই চ্যাম্পিয়ন্স ট্রফি 2025-এর যদি হিস্ট্রি আমরা পরবর্তী ক্ষেত্রে কখন আলোচনা করি, ইন্ডিয়ার জেতার পেছনে কিন্তু রোহিত শর্মার ট্যাকটিক্যাল ক্যাপ্টেন্সি কিন্তু ভীষণভাবে ম্যাটার করেছে। কারণ যেভাবে 4টে স্পিনারকে আনা, শুরুতে বরুণ চক্রবর্তীকে আনা, কোন সময় কুলদীপ যাদবকে আনতে হবে, কোন সময় জাদেজা আকসার বোলিং করবে, এই যে পুরো বিষয়টা, ইভেন আজও অনেকেই মনে করছিল যে ট্যাকটিক্যাল চেঞ্জ হিসাবে ওয়াশিংটন সুন্দর হয়তো খেলতে পারে, কিন্তু তাকে কিন্তু খেলানো হয়নি। যে 4জনের সাথে রোহিত শর্মা গিয়েছে সেই 4জন যারা থ্রু আউট খেলছিল তারাই খেলেছে। এটা একটা ডেফিনেটলি কৃতিত্বের জায়গা রাখে। এবং তার সাথে সাথে ইন্ডিয়ান বোলাররা যেরমভাবে বল করেছে তাতে মানে সেটাতে প্রায় নিউজিল্যান্ড ব্যাটাররা রান করতে পারেনি, নিউজিল্যান্ড ব্যাটাররা মোটামুটি লাস্টের দিকে রান করেছে। আমার যেটা মনে হলো এই ম্যাচটা দেখে, যেখানে ইন্ডিয়া এবং নিউজিল্যান্ডের মধ্যে যে পার্থক্যটা হয়ে গেল লাস্ট অবধি, কারণ খুব সম্ভবত আর 8 বল মতো থাকতে ইন্ডিয়া ম্যাচটা জিতেছে, তার মানে হচ্ছে 48 পয়েন্ট সাম ওভারে ম্যাচটা জিতেছে। আমার যেটা মনে হয়েছে নিউজিল্যান্ডের সঙ্গে ইন্ডিয়ার যে পার্থক্যটা ছিল, নিউজিল্যান্ড ম্যাচটাকে হয়তো একটু বেশি ডিপ নিয়ে গিয়েছে। মানে 43rd-44th ওভার থেকে নিউজিল্যান্ড চার্জ করা শুরু করেছে। গ্লেন ফিলিপ তখন আউট হয়েছে, ডেরেল মিচেল, এরা একটু লেট চার্জ করেছে বলে আমার মনে হলো। ওয়ারাজ ইন্ডিয়া কিন্তু কন্টিনিউয়াসলি রানটাকে 6-এর নিচে রাখার চেষ্টা করছিল। মানে যখনই 4, 5, 6 রানের বলের ডিফারেন্স হয়ে যাচ্ছে, একটা করে 4 মেরে কি একটা করে 6 মেরে তারা কিন্তু ওই রানটাকে 6-এর নিচে নিয়ে আসার চেষ্টা করছিল। আমার যেটা মনে হয় কোথাও তারা দুবাইতে খেলে এই জিনিসটা বুঝতে পেরে গেছিলো যে খুব বেশি রান যদি লাস্টের দিকে থাকে, মানে এই পিচে না 6 বলে 12 রানের পিচ নয়, বা 10 বলে 20 রানের পিচ কিন্তু নয়। যদি সেটা হয়ে যায় মানে মোটামুটি 12 কি 10 রান রেট উঠে যায়, তাহলে কিন্তু এখানে রান করাটা ডিফিকাল্ট হবে। যে কারণের জন্য, এবং এখানেও আমি বলবো যে ব্যাটার্সরা যেভাবে ট্যাকটিক্যালি খেলেছে, এই জায়গাটাও কিন্তু ইন্ডিয়া জেতার পেছনে একটা ভীষণ ইম্পর্ট্যান্ট একটা ভূমিকা নিয়েছে, যে কিভাবে রানটা চেস করতে হবে। এবং আমরা ডেফিনেটলি জানি, যদিও আজকে কোহলি খেলেনি, কিন্তু আমরা ডেফিনেটলি জানি যে ইন্ডিয়া চেস যথেষ্ট ভালো করে। গ্রুপ স্টেজে ইন্ডিয়া ব্যাটিং ফার্স্ট করেছিল, সেখানে ইন্ডিয়া জিতেছিল, এবং আজকে ইন্ডিয়া সেকেন্ড ব্যাটিং করেও কিন্তু নিউজিল্যান্ডকে হারালো। নিউজিল্যান্ডের ক্ষেত্রে আমাদের হয়তো একটু মানে একটু ভয় কাজ করে, কারণ আমরা 2019-এর সেমিফাইনালে নিউজিল্যান্ডের কাছেই হেরেছিলাম। লাস্ট ইয়ারে 3-0 করে গিয়েছিল ইন্ডিয়া। আমি একটা জিনিস বুঝলাম না যে নিউজিল্যান্ডের একটা তো মাথায় ছিলই দুবাইতে খেলতে হবে, তাহলে কেন এজাজ প্যাটেলকে আনলো না বা ঈশ্বরীকে আনলো না, এটা নিয়ে আমার একটা প্রশ্ন আছে, থাকবে। মানে এটা আমার মনে হয়, এটা হয়তো যারা শোটা দেখবে তাদেরও মাথায় প্রশ্ন আসতে পারে যে নিউজিল্যান্ডের জেনুইন স্পিনার মিচেল স্যান্টনারের সাথে যদি ঈশ্বরী বা অ্যাটলিস্ট এজাজ প্যাটেল থাকতো, হয়তো আরেকটু সাপোর্ট মিচেল স্যান্টনার পেত, যেই সাপোর্টটা কিন্তু মিচেল স্যান্টনার পায়নি, যে কারণের জন্য কিন্তু ফাইনালটা বোধহয় মানে মানে ধরি করেও আর কি ধরা হলো না কাপটা আর কি। যাই হোক,
আরেকটা বিষয়ে আজকে একটু বলতে চাই, কারণ এইটা নিয়ে আমাকেও অনেকে প্রশ্ন করেছে, অনেকে কমেন্টও করেছে, যে ভীষণ একটা কথা উঠছে, যেটা আমাদের আশপাশ থেকে বা অনেক জায়গা থেকেই প্রশ্নটা উঠছে, যে ইন্ডিয়া বোধহয় একটা আনফেয়ার অ্যাডভান্টেজ পেয়েছে, যে 5টা ম্যাচই দুবাইতে খেললো, দুবাইয়ের জন্যেই ইন্ডিয়া প্রিপেয়ার করেছিল নিজের টিমকে, এবং দুবাইতে খেললো বলে, একই হোটেলে থাকলো, একই মাঠে খেললো, প্রিপারেশনটা একই জায়গায় করলো বলে ইন্ডিয়া বেশি অ্যাডভান্টেজ পেলো, এবং সেই জন্যই হয়তো এই জয়টা ইন্ডিয়ার কাছে অনেক বেশি ইজি হলো। আমি শুধুমাত্র একটা কথা তাদেরকে বলতে চাই, যারা এই শোটা দেখছে তাদের মনেও এই প্রশ্নটা আসতে পারে, অনেকেই যারা আমাদের শোটা দেখবে যারা হয়তো ইন্ডিয়ার বাইরে বা ইন্ডিয়ান নয়, তাদের মনে হতে পারে যেটা আনফেয়ার অ্যাডভান্টেজ হলো। আমি শুধু একটা কথা বলতে চাই, যখন এই টুর্নামেন্টটা শুরু হয়েছিল, মানে পাকিস্তান হোস্ট করবে, যখন এই টুর্নামেন্টটা শুরু হয়, তখন কিন্তু পাকিস্তানের যে চেয়ারম্যান, মানে সেই সময় যে চেয়ারম্যান ছিলেন তিনিই এখন বর্তমান চেয়ারম্যান, মহসিন নাকভি। তো পাকিস্তান চেয়ারম্যান কিন্তু একটা ড্রাফট পাঠিয়েছিল, মানে কি হয়, যখন একটা টুর্নামেন্ট শুরু হয় তার হোস্ট কান্ট্রি তার একটা শিডিউল পাঠায় যে কোথায় কোন ম্যাচ খেলা হবে, কি ব্যাপার। তখন কিন্তু ইন্ডিয়ার সমস্ত গ্রুপ ম্যাচ লাহোরেই ছিল, ঠিক আছে? তো ইন্ডিয়া যে 3টে ম্যাচ খেলতো সেই 3টে ম্যাচ লাহোরেই খেলতো, এবং ফাইনালটাও লাহোরেই ছিল। সুতরাং এই যে একটা কথা উঠছে যে হয়তো দুবাইতে থাকলো বলে ইন্ডিয়ার একটা আনফেয়ার অ্যাডভান্টেজ পেয়ে গেল, যার জন্য ইন্ডিয়া জিতে গেল, এরমটা কিন্তু নয়। ইন্ডিয়া যদি চাইতো, ইন্ডিয়া লাহোরের মতো করেই ম্যাচ মানে প্লেয়ার তৈরি করতে পারতো। ধরে নিচ্ছি লাহোরে, ডেফিনেটলি লাহোরের পিচের সঙ্গে দুবাইয়ের পিচের অনেক পার্থক্য আছে, সেখানে ব্যাটিং ফ্রেন্ডলি পিচ, তাই ইন্ডিয়া চাইলে কিন্তু 8 নম্বর অব্দি ব্যাটার খেলাতেই পারতো বা অলরাউন্ডার খেলাতেই পারতো। সেক্ষেত্রেও ইন্ডিয়ার কোনো প্রবলেম ছিল না, এবং সেই ড্রাফটটা কিন্তু ইন্ডিয়া বা বিসিসিআই বা আইসিসি বানায়নি, সেই ড্রাফটটা কিন্তু পিসিবি বানিয়েছিল, পাকিস্তান ক্রিকেট বোর্ডই বানিয়েছিল। তো যারা অনেকেই মনে করেছে, যে আমি জানি এই প্রশ্নটা আমাকে অনেকে করেছে, তো যারা মনে করেছিল বা মনে করছে যে ইন্ডিয়া আনফেয়ার অ্যাডভান্টেজ পেয়েছে, সেরকমটা নয়। যদি দুবাইতে ইন্ডিয়ার 5টা ম্যাচ না হতো, তাহলে লাহোরে ইন্ডিয়ার 5টা ম্যাচ হতো, কারণ সেমিফাইনালও একটা লাহোরে ছিল, ফাইনালও লাহোরেই ছিল। তো ইন্ডিয়া ডিজার্ভিং চ্যাম্পিয়ন, এবং পুরো টুর্নামেন্ট ইন্ডিয়া যথেষ্ট ভালো খেলেছে। এবং আরেকটা ডেফিনেটলি ব্যাপার আছে, যেটা অনেকেই বলছে, সেটা আমি একবার রিপিট করব, যে 2023 সালের যে আইসিসি ওয়ার্ল্ড কাপ হয়েছিল, সেখানে কিন্তু ইন্ডিয়ার রাউন্ড রবিন ছিল, 9টা ম্যাচ ইন্ডিয়া 9টা আলাদা আলাদা জায়গায় খেলেছে, ঠিক আছে? যেখানে কিন্তু কোনো দল, ইন্ডিয়া বাদ দিয়ে কোনো দল 9টা আলাদা ভেন্যুতে 9টা আলাদা ম্যাচ খেলেনি। সেখানে কিন্তু ইন্ডিয়া 9টা ম্যাচই খেলেছে আলাদা আলাদা ভেন্যুতে, মানে আজ চেন্নাইতে খেললে কাল দিল্লিতে, আজ কলকাতায় খেললে কাল নাগপুরে, এভাবে ম্যাচটা হয়েছিল। এনিওয়ে, ডিজার্ভিং চ্যাম্পিয়ন ইন্ডিয়া, কংগ্রাচুলেশনস টু টিম ইন্ডিয়া, এবং ওয়েল ডিজার্ভ টিম। আজকে আমি শুনছিলাম কথা, সেখানে বিরাট কোহলিও বলছিল যে শেষের দিকেই প্রায় এসে গেছে বিরাট কোহলিদের খেলা, এবং বিরাট কোহলিরা তাদের ব্যাটনটা নেক্সট টিমকে, মানে নেক্সট প্লেয়ারদের হাতে দিতে চায়, লাইক শ্রেয়াস আইয়ার, লাইক শুভমান গিল। একটা জিনিস ডেফিনেটলি আজকে টিম ইন্ডিয়া প্রমাণ করলো, বিশেষ করে রোহিত শর্মা, বিরাট কোহলি প্রমাণ করলো, যে 50 ওভারে লাস্ট 10-12 বছরে এই রোকো, যেটাকে আমরা বলি রোহিত কোহলি, এর থেকে বেটার প্লেয়ার নেই 50 ওভারে। ডেফিনেটলি কেন উইলিয়ামসন আছে, হয়তো জো রুটের কথা আসবে, স্টিভ স্মিথ, ডেফিনেটলি এরম প্লেয়ার আছে, থাকবে, কিন্তু যেভাবে কনসিস্টেন্টলি ভালো খেলেছে ইন্ডিয়া, এবং বিশেষ করে রোহিত শর্মা এবং বিরাট কোহলি লাস্ট 10-12 বছরে তার যে কন্ট্রিবিউশন ওয়ার্ল্ড ক্রিকেটে, সেটা কিন্তু মানে কোনোভাবেই তাদেরকে মানে অবহেলা করার কোনো জায়গা নেই বা ভোলার কোনো জায়গা নেই। এবং আমার কোথাও গিয়ে মনে হয় যে 50 ওভারটা হচ্ছে এমন একটা ফরম্যাট, যেটা বিরাট কোহলির ফরম্যাট, যেটা রোহিত শর্মার ফরম্যাট। টেস্ট নিয়ে, টি-20 নিয়ে, টি-20 তো তারা ডেফিনেটলি রিটায়ার করে গিয়েছে, টেস্ট নিয়ে বা টেস্ট নিয়ে আলোচনা থাকতে পারে, টেস্ট নিয়ে ক্রিটিসিজম থাকতে পারে, কিন্তু 50 ওভারে কিন্তু আমার এখনও ব্যক্তিগতভাবে মনে হয় বিরাট কোহলি বা রোহিত শর্মার কিন্তু এখনও দেওয়ার আছে টিম ইন্ডিয়াকে, ওয়ার্ল্ড ক্রিকেটকে। যাই হোক, তাদের সিদ্ধান্ত কী সেদিকে তো আমাদের চোখ থাকবেই। আপনাদের চোখ থাকুক মাইকন স্পোর্টস ইউটিউব চ্যানেলে। ভিডিওটা ভালো লাগলে লাইক করে পরিচিতদের মধ্যে শেয়ার করতে পারেন, এবং আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতে পারেন, এবং ফেসবুক এবং ইনস্টাগ্রামের আমাদের পেজকেও আপনারা ফলো করতে পারেন, সেখানেও বিভিন্ন রকমের ইনফরমেশন আমরা দিয়ে থাকি। সবাই খুব ভালো থাকবেন, দেখা হবে পরের ভিডিওতে। থ্যাংক ইউ, গুড নাইট।